দায়রা আদালতের মতো আমরা এখন ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে দেখব এবং ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে কিছু কথা না বললেই নয়। সেটি হইতেছে ম্যাজিস্ট্রেট আদালতটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এলএলবি তে অধ্যয়নরত আছেন। আমরা যখন সিআরপিসি পড়তে যাব, সিআরপিসির অনেক বড় একটা পোর্শন থাকবে ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। সুতরাং ম্যাজিস্ট্রেট আদালত নিয়ে কারো যেন এতটুকু দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ঠিক আছে? তো ম্যাজিস্ট্রেট আদালতটাকে আমরা বোঝার জন্য সর্বপ্রথমে কি বলতেছি যে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে দুই প্রকার। খুব সহজ হিসাব, ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। শেষ। তার মানে ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার আমরা 4 রকম ভাবে ভাগ করব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা বোঝার জন্য 3 ভাগে ভাগ করব, ঠিক আছে? তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যখন আমরা 4 ভাগে ভাগ করব, তখন কোন কোন এলাকার জন্য ভাগ করব? একটা হচ্ছে কি মেট্রোপলিটন এলাকার জন্য, আর একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার বাইরের জন্য। আমরা এখানে লিখে রাখলাম মেট্রোপলিটন এলাকা, আর এখানে আমরা দিলাম মেট্রোপলিটন এলাকার বাইরে। তো মেট্রোপলিটন এলাকার বাইরে আমরা যখন দেখবো, এই যে 4 প্রকার আমরা বলতেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমরা শুরুতেই বললাম কি 4 প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। 4 প্রকার কোন জায়গায় রয়েছে আমরা একবার দেখি। প্রথমটা হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে কি বলতেছি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে বলতেছি কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে আমরা বলতেছি কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে আমরা বলতেছি কি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকার জন্য আমরা কি বলতেছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম। তারপরে কি বলতেছি আমরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসিএম। তারপরে আমরা কি বলতেছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ এমএম। এখন এখন ঘটনা হচ্ছে আমরা যখন বলতেছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমরা বলতেছি 4 রকম ভাবে ভাগ করেছি। এখানে দেখেন তো কয় রকম আছে, 1 2 3 4 5, 5 রকম আমরা পেয়েছি মেট্রোপলিটন এলাকার বাইরে। আর মেট্রোপলিটন এলাকায় আমরা পেয়েছি 1 2 3 রকম। কিন্তু আমরা বলার সময় বললাম কি যে 4 রকম ভাবে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভাগ করতেছি। আসলে আমাদের বাস্তবতার সঙ্গে কিন্তু মিল পাচ্ছি না। এবার আমরা মিল পাবো। কারণটা কি? কারণটা এইটার উত্তরটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়, সিআরপিসি তে। আচ্ছা, আমি এখানে ধারাটার কথা বলতেছি না, কারণ এত ধারাটা আপনাদের মনে রাখতে পারবেন, এটা খুব স্বাভাবিক। আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। এখন আপনারা যারা আমাদের অনলাইন সেশনে আছেন তাদের জন্য কিন্তু ধারা জানাটা বাধ্যতামূলক। আপনি চাইলেও ধারা ভুলতে পারবেন না, আমাদের সেশনগুলো কিন্তু ওইভাবে সাজানো। তো যাই হোক, আমরা ঢাকার বাইরে দেখতেছি কি 5 রকমের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, কিন্তু 5 রকম আছে। কিন্তু সিআরপিসি অনুযায়ী কি বলা হচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্গত থাকবে কে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ অতিরিক্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটাই করবে যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবে। এই জন্য আমরা এই দুটাকে একটা ধরব। আর বাকি থাকলো কোনটা? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এই সব মিলে হচ্ছে 4 রকমের আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন আমরা যখন মেট্রোপলিটন এলাকায় আসছি তখন আমরা দেখতেছি কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। তারপরে কি দেখতেছি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই তিনটা কিন্তু ঠিকই আছে, কিন্তু মেট্রোপলিটনের জায়গায় আমরা এখানে দেখেছিলাম কি প্রথম শ্রেণী এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দুজনেই মান কিন্তু সমান, মানে একই পদের অধিকারী দুজনেই। এখন মেট্রোপলিটন এলাকায় আমাদের কি নাই, দ্বিতীয় শ্রেণী নাই, তৃতীয় শ্রেণীও নাই। আরেকটা বড় হচ্ছে সেটা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর আদালতটা আসলে ঢাকার বাইরেও নাই। তার মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের আসলে বাস্তবিক অর্থে প্রয়োগটা নেই। আমরা তাহলে কি পেলাম দেখেন, মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট আদালত পেলাম 3 রকমের। মেট্রোপলিটন এলাকার বাইরে আমরা পেলাম কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, অর্থাৎ 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পেলাম আমরা ঢাকার বাইরে বা মহানগর এলাকার বাইরে। আর মহানগর এলাকার ভিতরে আমরা পেলাম 3টা। এখন জানার জন্য আপনাদের বলতেছি যে আমাদের দেশে মহানগর এলাকা কতগুলো আছে? 8টি মহানগর এলাকা আছে। সবাই একটু মনে রাখবেন, মহানগর এলাকা আছে 8টি। 8টি কোন কোনগুলো?
বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরগুলো মেট্রোপলিটন এলাকা, তার সঙ্গে যুক্ত হয়েছে কোনটা? গাজীপুর। শেষ। এখন আপনারা বলতে পারেন বাংলাদেশের বিভাগ তো হচ্ছে 8টা, আবার গাজীপুরকে ইনক্লুড করে আমরা মহানগর বলতেছি, মেট্রোপলিটন এলাকা বলতেছি 8টা, কিভাবে মিলল? ময়মনসিংহ আমাদের বিভাগ, কিন্তু ময়মনসিংহকে এখনো মহানগর এলাকায় রূপান্তর করা হয় নাই। এই জন্য আমরা বলতেছি কি, ময়মনসিংহ বাদ দিয়ে বাকি 7টা বিভাগ প্লাস হচ্ছে গাজীপুর, এই হচ্ছে আমাদের 8টা মহানগর এলাকা। এছাড়া অন্যান্য মহানগর এলাকাকেও এখনো মানে ঘোষণার পর্যায়ে আছে, অর্থাৎ প্রস্তাবিত মহানগর এলাকা রয়েছে, যেমন হচ্ছে বগুড়া, কক্সবাজার, ফরিদপুর, এগুলোকে এখনো ঘোষণা করা হয় নাই। আচ্ছা, এবার আমরা দেখবো কি, আমার কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগটা আমাদের দেখা শেষ। এবার আমরা দেখবো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে, আমরা একটু দেখি। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেটে কিন্তু ঢাকার ভিতরে বা বাইরে এরকম কোনো শ্রেণী বিভাগ নেই, এটা কিন্তু একদম সোজা সাপটা, খুব সহজ শ্রেণী বিভাগের। আমরা বোঝার জন্য 3টি ভাগে ভাগ করব। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা কি করব? 3টি ভাগে ভাগ করব। প্রথমটা কি? জেলা ম্যাজিস্ট্রেট। তারপরটা কি? অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তারপরটা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ, সারা বাংলাদেশে একই রকম। এই এখন থেকেই হচ্ছে আপনাদের বোঝার বিষয়টা শুরু হবে যে এই জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা হয়, এদের কাজগুলো কি, এরা কি কি ফিচার করে, এই প্রশ্নগুলো আপনারা করবেন। আমরা অনলাইন সেশনেও দেখেছি আপনারা প্রশ্ন করতে চান না। আমরা বারবার বলি আপনারা যত প্রশ্ন করবেন তত শিখবেন। ঠিক একই রকম ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা এখন দেখবো এরা কি ধরনের বিচার কাজ করে, কোথায় করে, এদের মধ্যে এদের কিন্তু কোনো এজলাস নেই। অর্থাৎ আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যেরকম এজলাস দেখবো, এদের মধ্যে কিন্তু সেরকম কোনো এজলাস নেই। তাহলে এরা কিভাবে বিচার কাজ করে? এদেরকে আমরা বলতেছি কি, বিচারিক ম্যাজিস্ট্রেট। সরি, বিচারিক ম্যাজিস্ট্রেট হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতকে আমরা বলতেছি কি, বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নাম বলতেছি, কিন্তু এরা আসলে বিচার করতেছে কিভাবে এবং কিসের বিচার করতেছে, এটা আমরা দেখবো এখন। তো শুরুতে আমরা আসি জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অন্তর্গত থাকবে? কে বলতে পারবেন কার অন্তর্গত থাকবে? আমরা জানি কি, ডিসি। ডিসি মানে কি? ডেপুটি কমিশনার। ডিসি মানে কি আমরা বলবো? ডেপুটি কমিশনার। তার মানে ডেপুটি কমিশনারের অন্তর্গত আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এখন এই ডেপুটি কমিশনার পদাধিকার বলে সর্বোচ্চ আদালত যেটি আছে, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কে থাকবেন? ডেপুটি কমিশনার। তারপরে নিচে কে থাকবে? এডিসি। তার মানে এটাকে আমরা কি বলতেছি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতেছি। এটার কর্ণধারকে বা সর্বেসর্বাকে আমরা বলতেছি ডিসি, ডেপুটি কমিশনার। এখন ঘটনা হচ্ছে এই ডিস্ট্রিক্ট কমিশনার আর ডেপুটি কমিশনার অফ পুলিশ কি একই জিনিস? এই জায়গাতে আপনাদের কনফিউশনটা তৈরি হয়। আবারও বলি, ভালো করে বুঝে নেন। আমরা কি বলতেছি? জেলা ম্যাজিস্ট্রেট, ডিএম। ডিএম এর কে থাকবেন? আমরা বলতেছি কি, ডেপুটি কমিশনার। এখন এই ডেপুটি কমিশনারকে বলতেছি কি আমরা, ডিসি, জেলা প্রশাসকের কার্যালয়, আমরা সবাই জানি। আর ঘটনা হচ্ছে এটা কোন ডিসি? এটা কি ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ, মানে পুলিশের ডিসি? বলা হচ্ছে না। পুলিশের কোনো কার্যক্রম কিন্তু আমাদের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নেই। সবাই ভালোভাবে শুনে রাখেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোথাও কিন্তু পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তার মানে কি, পোশাক পরিহিত পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। আরেকটু যদি বলি, সেটি হচ্ছে বিসিএস ক্যাডারে আমরা জানি বিভিন্ন ক্যাডারে কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো বিসিএস এর একটি ক্যাডারের নাম হচ্ছে প্রশাসন বা অ্যাডমিন, আরেকটি ক্যাডারের নাম হচ্ছে কি পুলিশ। তো অ্যাডমিন বা প্রশাসক ক্যাডারে যারা নিয়োগপ্রাপ্ত হয় শুধুমাত্র তারাই কিন্তু এই ম্যাজিস্ট্রেট আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতকে পরিচালনা করে, কোনো পুলিশ কিন্তু করে না। আবারও বলি, জেলা ম্যাজিস্ট্রেটকে কখনোই পুলিশের পোশাক পরিহিত পাবেন না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কখনোই পুলিশের পোশাক পরিহিত পাবেন না, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কখনোই পুলিশের পোশাক পরিহিত পাবেন না। তার মানে ওনাদের কোনো পুলিশের পোশাক নেই, সবাই হচ্ছে সিভিল। এখন ঘটনা হচ্ছে, আমরা তো সবাই জানি নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে আমরা ধরে নিই এসিল্যান্ড, টিওনো, ইওনো, অনেক অনেক রকম বলে আর কি। এইটা কিভাবে? আমরা একটু এদের শ্রেণী বিভাগটা আমরা একটু দেখে নেই। আমরা কি বললাম? প্রথমে সর্বোচ্চ থাকবে কে? ডেপুটি কমিশনার। তারপরে কে থাকবে? এডিসি, এডিশনাল ডেপুটি কমিশনার থাকবে। তারপরে আমরা বলতেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা বলি না এসি, এসিল্যান্ড, এসিল্যান্ড ভূমি, তার মানে কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বিসিএস এ যারা নিয়োগপ্রাপ্ত হবে
তারাই হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে তারা যখন পদোন্নতি পেয়ে হবে কে, টিএনও। পদোন্নতি পেয়ে কি হবে, টিএনও হবে। টিএনওর পরে পদোন্নতি পেয়ে হবে কি, এডিসি হবে। তারপরে কি, ডিসি হবে। তারপরে উপরে যদি আমরা যাই তাহলে কি হবে, সচিব পর্যায়ে চলে যাবে। এবার সহকারী সচিব, যুগ্ম সচিব, ঠিক আছে, ওই লাইনে চলে যাবে। তার মানে হচ্ছে কি, ওনাদের শ্রেণী বিভাগটা সম্পূর্ণ আলাদা, আর পুলিশের শ্রেণী বিভাগটা আবার সম্পূর্ণ আলাদা। পুলিশের শ্রেণী বিভাগের যদি কথা বলি আমরা, যে পুলিশ ক্যাডারে কে কে আসে, তাহলে আমরা কি দেখবো, এএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। দেখ, ওটি আলাদা পার্ট, ওটিতে আমরা যাচ্ছি না। আমরা এখন দেখলাম যে আমাদের সিলেবাসভুক্ত বলেন বা জানার জন্য বলেন বা বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা যখন দেখতেছি, তখন আমরা বলতেছি কি, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতেছি কি, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি শুধু এসি ল্যান্ড হয়, আর কেউ হতে পারে না? হ্যাঁ, আরো কেউ হতে পারে। কিভাবে হতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট যাকে দায়িত্ব দিবে সে হতে পারে, কিন্তু বলা হচ্ছে তার পদবি কোন সময়ই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিম্নে হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কি কাজ করে? এই নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো কিভাবে বিচার কাজ করে, কোন কোন আইনের কোন কোন ধারার বিচার করে, আমরা এটা দেখবো। এদের কাজটা কি আসলে? আমরা বলতেছি কি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বলতেছি, ওনাদের আসলে কাজটা কি? আপনারা যখন এই কাজটা বুঝবেন তখন দেখবেন এটি আর ভুলবেন না। সেটা কি কাজ? আমরা সিআরপিসি দেখবো 107 ধারা, 7 ধারা, 144 ধারা, 145 ধারা, এগুলো সবগুলোই হচ্ছে কি প্রতিরোধমূলক ব্যবস্থা। কি ব্যবস্থা? প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন আমরা যখন সিআরপিসি তে অধ্যয়ন করি, বিশেষ করে আমাদের অনলাইন সেশনে যারা আছেন তারা সবাই জানেন, আমরা সিআরপিসি অধ্যয়ন করলে আমরা সিআরপিসি কে দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অপরাধের আগের স্তর, একটা হচ্ছে অপরাধের পরের স্তর। তো অপরাধের আগের স্তরে আমরা কি করব, অপরাধটাকে প্রতিরোধ করতে পারবো, এবং এই প্রতিরোধের জন্য কে কাজ করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আর কে কাজ করতে পারে? পুলিশও করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও করতে পারে। এটা যখন আমরা সিআরপিসি তে যাবো, যখন আমরা ডিটেইলে যাব, তখন এসব নিয়ে আমরা বিস্তারিত আমাদের অনলাইন সেশনে আলোচনা করব। এখন আপনাদের বোঝার জন্য বলতেছি কি, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিরোধমূলক কাজগুলো করে থাকে। তার মানে কি, এরা কোনো বিচার কাজ করে না, কিন্তু প্রতিরোধ করতে পারে। কিভাবে? 107 ধারার মামলাটা কি? ধরেন আপনার জমি আপনি বাউন্ডারি দিতে গেছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী জমির যে মালিক আছে সে আপনাকে বাধা দিচ্ছে। তার মানে কি, একটা গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক এর উল্টোটা হতে পারে, যে আপনার জমিতে দলবল নিয়ে আরেকজন এসেছে কি ওখানে বাউন্ডারি দিতে। আপনি প্রতিকারটা কোথায় পাবেন? তখন চলে যাবেন কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাবেন। যেরকম একটা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ গণ উপদ্রবের ঘটনা ঘটতে পারে, আপনার এই আবেদনের প্রেক্ষিতে তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আমি অভিযোগ জানানোর পরে আসবে না আগে আসবে, সেটা আমরা আইনি বিশ্লেষণটা পরে দেখবো। আপাতত বোঝার জন্য শুধু বুঝে রাখেন এটা। আবার কি বলতেছি আমরা, 144 ধারা। 144 ধারা কি জানি আমরা, গণসমাবেশ হয়ে কোনো গন্ডগোলের সৃষ্টি হতে পারে, ওই জন্য 144 ধারা জারি করা হয়। 144 ধারা সম্পর্কে আসলে আমরা সবাই কম বেশি বুঝি, ওই জন্য এত বিস্তারিত গেলাম না। আর একটা কি আছে, 145 ধারা, কি স্থাবর সম্পত্তি সংক্রান্ত ইস্যু নিয়ে। মানে গন্ডগোল যেটাতেই থাকুক, আপনার স্থাবর সম্পত্তি আপনার দখল আছে কিনা, আপনাকে দখল উচ্ছেদ করেছে কিনা, আপনার দখলটাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা কে করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো রায় দিবে না, কিন্তু গন্ডগোল যাতে না হয় সেই ব্যবস্থাটা নিবে। আর 7 ধারা মানে কি, 7 ধারা হচ্ছে সমন জারি করবে। আপনি যখন অভিযোগ জানালেন যে আপনার বাউন্ডারিতে আরেকজন এসে দখল করবে, লোকজন নিয়ে আসবে, তখন কি করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সমন পাঠাবে, তোমরা গন্ডগোল করো না, আগে এখানে আসো। সেই সমন পাঠানোর প্রসেসটা হচ্ছে 7 ধারা। তো এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই কার্যকলাপগুলো আমরা সিআরপিসি তে কিন্তু পাবো। তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে যদি কারো কনফিউশন থাকে, আমাদের অনলাইন সেশন কিন্তু সবার জন্যই খোলা আছে।